আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটা মূলত আমাদের হিস্টোরি যেই মিড টার্ম এক্সাম আছে সেই মিড টার্ম এক্সামের প্রিপারেশনের জন্য কিছু টপিক আমরা আলোচনা করব। আমাদের মিড টার্ম এক্সামে যে টপিকগুলোর উপর থেকে কোয়েশ্চেন হবে সেগুলোর ব্যাপারে বিস্তারিত একটা পিডিএফ অলরেডি আমাদের গুগল ড্রাইভ ফোল্ডারে আছে। সেটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা যেভাবে পাবেন সেটা হচ্ছে আমাদের এক্সেন্ট্রিক 18 ওয়েব পেজে যাবেন, যাওয়ার পরে লিঙ্কস থেকে হচ্ছে 2-1 স্টাডি রিসোর্সেস ফ্রম 17th ব্যাচ, সেখান থেকে হিস্টোরি ফোল্ডারে যাওয়ার পরে আমাদের নোটস বাই আদার্স, এখান থেকে এই যে হিস্টোরি ফার্স্ট মিড নামে একটা পিডিএফ আছে। এই পিডিএফ থেকে মূলত আমরা আমাদের যেই টপিকগুলো আছে সেগুলা পেয়ে যাবো আর কি। এখানে ডেফিনেশন অফ লিবারেশন ওয়ার, ক্যান দ্য ওয়ার অফ বাংলাদেশ বি কল্ড এ জাস্ট ওয়ার অর এথিক্যাল ওয়ার, তারপর হচ্ছে এটার বিস্তারিত আলোচনা। দেন অন্যান্য যে টপিকগুলো আমাদের মিড টার্ম এক্সামে আছে সেগুলোও অ্যাভেলেবল থাকবে। সো আমরা সরাসরি আমাদের আজকের আলোচনায় চলে যাই, যেখানে কিনা আমরা ভিডিওটাকে মূলত কয়েকটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডেফিনেশন অফ লিবারেশন ওয়ার, আর হচ্ছে ক্যান দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ বি কল্ড অ্যান এথিক্যাল ওয়ার। সো এই দুটো কোয়েশ্চেন নিয়ে মূলত আমরা আলোচনা করব। এই ভিডিওগুলো বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের অনেকেই কিন্তু পিডিএফ পড়ে আসলে ইংলিশটা অত ভালোভাবে বুঝতে পারেন না। সো তাদের ইংলিশটা ভালোভাবে বোঝানোর জন্যে এবং যারা আমরা ইংলিশ বুঝি তাদেরকেও আরেকবার একটু এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আর কি মূলত ভিডিওটা বানানো, যাতে আমাদের ব্রেনের মধ্যে জিনিসটা ভালোভাবে ক্যাচ হয় আর কি। সাধারণত একই জিনিস আমি নিজে পড়ে যত ভালোভাবে বুঝতে পারবো, আমাকে যদি কেউ একজন সেই জিনিসটা পড়িয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় আমরা একটু ভালোভাবে মনে রাখতে পারি আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে মূলত আমাদের এই ভিডিওটা বানানো। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের টপিকে চলে যাই। সো প্রথম টপিকটা হচ্ছে আমাদের ডেফিনেশন অফ লিবারেশন ওয়ার। লিবারেশন মানে আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতার জন্য আমরা যখন যুদ্ধ করি সেটাকে বলা হয় লিবারেশন ওয়ার। লিবারেশন মিন্স স্বাধীনতা, বা ইন্ডিপেন্ডেন্স। স্বাধীন করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় হচ্ছে লিবারেশন। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ওয়ার অর a national liberation war is a war to secure the independence from foreign rule। অর্থাৎ আমাদের an independence war or a national liberation war এটা হচ্ছে is a war, এটা হচ্ছে একটা যুদ্ধ যেটা আমাদের কি করে সিকিউর ইন্ডিপেন্ডেন্স ফ্রম এই ফরেন রুল, অর্থাৎ একটা বৈদেশিক শক্তি যারা আমাদের দেশকে দখল করে আছে তাদের থেকে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য আমরা যে যুদ্ধ করি সেটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্স ওয়ার অর ন্যাশনাল লিবারেশন ওয়ার। এই জিনিসটা এখানে বলা হয়েছে। আমি আবার একটু রিপিট করি, অ্যান ইন্ডিপেন্ডেন্স ওয়ার অর ন্যাশনাল লিবারেশন ওয়ার, একটা স্বাধীনতা যুদ্ধ, ইজ এ ওয়ার হচ্ছে একটা যুদ্ধ টু সিকিউর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা রক্ষা করার জন্যে, ফ্রম ফরেন রুল, বৈদেশিক শক্তি থেকে। অর্থাৎ আমার একটা স্বাধীনতা যুদ্ধ হচ্ছে এমন একটা যুদ্ধ যেটা আমার বৈদেশিক শক্তির থেকে আমার দেশের স্বাধীনতাকে রক্ষা করে। এ লিবারেশন ওয়ার ইজ এ স্ট্রাগল ফর দ্য লিবারেশন অর ইন্ডিপেন্ডেন্স অফ এ নেশন অর গ্রুপ। লিবারেশন ওয়ার হচ্ছে আমার একটা জাতির স্বাধীনতা অর্জন করার জন্যে যে স্ট্রাগল বা সাফারিং আমার করতে হয় সেটা হচ্ছে আমার লিবারেশন ওয়ার। দিস স্ট্রাগল মেবি টু, স্ট্রাগলের বাংলা হচ্ছে সংগ্রাম আর কি, আমার ওই সময় মনে ছিল না। সো লিবারেশন ওয়ার হচ্ছে আমার একটা সংগ্রাম যেটা আমার একটা জাতি বা গোষ্ঠীর স্বাধীনতা রক্ষার জন্য করা হয়। দিস স্ট্রাগল মেবি টু ওভারথ্রো এ colonial power or to oust a dictator from power। অর্থাৎ এই সংগ্রাম আমার একটা কলোনিয়াল পাওয়ারকে অথবা ডিকটেটরকে পাওয়ার থেকে সরানোর জন্যে, পাওয়ার থেকে ওভারথ্রো করার জন্যে আমার এই সংগ্রামটা করা হয়। তাহলে আমরা লিবারেশন ওয়ারের ডেফিনেশন কি পেলাম, যে এটা এমন একটা যুদ্ধ যেটা আমার কোনো একটা দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বকে বৈদেশিক শক্তি থেকে
মুক্ত করার জন্যে একটা ওয়ার, এই ওয়ারটা হচ্ছে আমার একটা জাতি বা একটা গোষ্ঠীর স্বাধীনতা রক্ষার জন্যে করা সংগ্রাম। আর এই সংগ্রামটা কেন করা হয়? এই সংগ্রামটা করা হয় একটা কলোনিয়াল পাওয়ার বা ঔপনিবেশিক শক্তি বা স্বৈরাচারকে তার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার জন্যে। সো আশা করি ডেফিনেশন অফ লিবারেশন ওয়ার এটা সবাই বুঝতে পেরেছেন। সো পরের অংশে চলে যাই, যেখানে আমার কি আছে, ক্যান দ্য ওয়ার অফ বাংলাদেশ বি কল্ড এ জাস্ট অর এথিক্যাল ওয়ার? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, যে আমাদের যে বাংলাদেশের যে লিবারেশন ওয়ার ছিল সেটাকে কি আমরা একটা ন্যায়সঙ্গত বা মোরালি এথিক্যাল যুদ্ধ বলে কি আমরা বিবেচনা করতে পারি কিনা? এথিক্যাল বলতে সাধারণত আমাদের যেটা বোঝায়, আমরা যদি একটু খোঁজার চেষ্টা করি, এথিক্যাল মানে হচ্ছে নৈতিক, অর্থাৎ এই যে যুদ্ধটা আমি করছি এটা কি নৈতিকতার মধ্যে পড়ে কিনা। এখন একটা যুদ্ধ যদি হয় সেক্ষেত্রে দেখা যায় এখানে জানমালের ক্ষতি হওয়াটা কিন্তু খুবই মানে এক্সপেক্টেড একটা বিষয়, যে একটা যুদ্ধ হলে আমার দেশে প্রচুর পরিমাণ মানুষ মারা যাবে। সো যেহেতু এখানে একটা জানমালের ক্ষতির ব্যাপার আছে, সুতরাং আমাকে ডেফিনেটলি একটা জিনিস এখানে ভাবায়, সেটা হচ্ছে যে আমার যুদ্ধটা কি আসলে নৈতিক কিনা, মানে কেন আমি একটা দেশের এতগুলা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিব। সো সেই জায়গা থেকে আমরা মূলত বিবেচনা করব যে বাংলাদেশের যেই স্বাধীনতা যুদ্ধটা ছিল সেটা কি নৈতিক কিনা। দেয়ার ইজ এ ফিলসফিক্যাল অ্যান্ড মোরাল ফ্রেমওয়ার্ক called just war theory that tries to explain when it is morally and ethically okay to use armed force. Armed force কি? Armed force হচ্ছে আমার এক মিনিট, আর্মড ফোর্স হচ্ছে আমার কি বলে, আচ্ছা আর্মড ফোর্স হচ্ছে আমার সশস্ত্র বাহিনী। সো আমাদের একটা ফিলোসফিক্যাল, একটা দার্শনিক অ্যান্ড মোরাল ফ্রেমওয়ার্ক, একটা দার্শনিক এবং নৈতিক একটা কাঠামো আছে আমাদের, যেটার নাম হচ্ছে জাস্ট ওয়ার থিওরি। জাস্ট মানে কিন্তু এখানে শুধুমাত্র বা মাত্র এরকম মেন করে না। জাস্ট ওয়ার থিওরি হচ্ছে একটা, জাস্ট মানে এখানে নৈতিক বুঝিয়েছে বা ন্যায়সঙ্গত, একটা ন্যায়সঙ্গত যুদ্ধ হয়েছে কিনা এটা মাপার জন্যে আমার যে একটা কাঠামো আছে সেটাকে বলা হয় হচ্ছে জাস্ট ওয়ার থিওরি, দ্যাট ট্রাইস টু এক্সপ্লেইন, যেটা বোঝানোর চেষ্টা করে হোয়েন ইট ইজ মোরালি অ্যান্ড এথিক্যালি ওকে টু ইউজ আর্মড ফোর্সেস, অর্থাৎ এটা মানে নৈতিকতার মানে কোন সময় আমার সশস্ত্র বাহিনী ব্যবহার করাটা নৈতিক এবং ন্যায়সঙ্গত সেটা নিয়ে হচ্ছে আমার এই থিওরিটা আলোচনা করে। According to this theory, there are some preconditions for why a war should happen or when a fight is necessary. অর্থাৎ এই থিওরি অনুযায়ী আমার প্রিকন্ডিশনস মানে একটা যুদ্ধ হওয়া উচিত কিনা, if why a war should happen or when a fight is necessary, একটা যুদ্ধ হওয়া কি প্রয়োজনীয় বা নেসেসারি কিনা, এটা মাপার জন্য আমার কিছু পূর্ব শর্ত রয়েছে, পূর্ব শর্ত বা প্রিকন্ডিশনস রয়েছে। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ক্যান বি কল্ড এ জাস্ট ওয়ার, অর্থাৎ এখানে আমার ঘোষণাই দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের যে বাংলাদেশের লিবারেশন ওয়ারটা সেটা হচ্ছে একটা মানে ন্যায়সঙ্গত একটা যুদ্ধ। কিভাবে আমরা জাস্ট করতে পারলাম সেটা হচ্ছে আমাদের এই যে থিওরিটা আছে জাস্ট ওয়ার থিওরি, এটার যেই প্রিকন্ডিশন একটা যুদ্ধ হওয়া উচিত কিনা সেটার সাথে আমাদের বাংলাদেশের যেই যুদ্ধটা সেটা হচ্ছে মিলে যায় আর কি, যে আমাদের এই এই প্রিকন্ডিশনসগুলো থাকার কারণে আমরা যুদ্ধ শুরু করি। সো এখন হচ্ছে আমরা ডিসকাস করব যে আমাদের যে বাংলাদেশের লিবারেশন ওয়ারটা এটা কেন একটা জাস্ট ওয়ার বা ন্যায়সঙ্গত যুদ্ধ। প্রথম কজ হচ্ছে আমাদের জাস্ট কজ, অর্থাৎ ন্যায়সঙ্গত একটা কারণ। দেয়ার মাস্ট বি অ্যান এথিক্যালি সাউন্ড রিজন ফর এ জাস্ট ওয়ার, অর্থাৎ আমার একটা ন্যায়সঙ্গত যুদ্ধের জন্যে একটা কারণ থাকতে হবে আর কি, একটা এথিক্যালি সাউন্ড একটা রিজন আমার থাকতে হবে। সামওয়ান শুড স্টার্ট ইট ফর রিজনস লাইক সেলফ ডিফেন্স, প্রোটেক্টিং ইনোসেন্ট লাইফস, ঠিক আছে। সো এই ধরনের যেই রিজনগুলো আছে সেগুলোর জন্য আমার যুদ্ধটা মূলত শুরু হয়, যে সামওয়ান শুড স্টার্ট ইট ফর রিজনস লাইক সেলফ ডিফেন্স, অর্থাৎ আত্মরক্ষা। আমার উপর যদি কেউ হামলা করে
আমি কিন্তু তার উপর হামলা করছি না, কিন্তু সে যখন আমার উপর হামলা করে তখন আমার আত্মরক্ষা বলতে কিন্তু একটা টার্ম এখানে থাকে। ওই আত্মরক্ষার জন্যে বা প্রোটেক্টিং ইনোসেন্ট লাইফস, অর্থাৎ আমার যেই নিষ্পাপ প্রাণ আছে, যেই মানুষগুলো হচ্ছে আমার নিরীহ নিষ্পাপ, সেই মানুষদের জীবন রক্ষার জন্যে আর আত্মরক্ষার জন্যে আমার একটা যুদ্ধ করাকে আমি নীতিসঙ্গত বলতে পারি। The people of East Pakistan suffered from exploitation, deprivation, political, economical discrimination for 23 years. আমার যেই ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের যে মানুষজন, তারা 23 বছর ধরে এক্সপ্লয়টেশন বা বঞ্চনাকরণ, তারপর হচ্ছে আচ্ছা এক্সপ্লয়টেশন মানে হচ্ছে, আমি যদি একটু দেখার চেষ্টা করি, এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ, সরি মনে পড়ছে না এই সময়। এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ, তারপর ডেপ্রিভেশন বা বঞ্চনা, তারপর হচ্ছে পলিটিক্যাল ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশন, অর্থাৎ আমার যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যেই বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, এটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তানি রুলার্সদের দ্বারা আমরা 23 বছর ধরে এই ধরনের অন্যায়ের শিকার হই। কী কী অন্যায় হচ্ছে আমাদের সাথে? আমাদের ইস্ট পাকিস্তানের যে মানুষজন, তারা 23 বছর ধরে ওয়েস্ট পাকিস্তানি রুলার্সদের দ্বারা এক্সপ্লয়টেশন, শোষণ, ডেপ্রিভেশন বা বঞ্চনা, তারপরে পলিটিক্যাল ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশন, রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈষম্যকরণের শিকার হয়েছি আমরা। অ্যান্ড দেন আফটার দ্য জেনোসাইড অফ 25 মার্চ 1971, অর্থাৎ আমার 1971-এর 25 মার্চের যেই জেনোসাইড বা গণহত্যা, এটার পরে the people of East Pakistan decided to go to a war against West Pakistani ruler for their rights, অর্থাৎ এই জেনোসাইডটার পরে আমার ইস্ট পাকিস্তানের যে মানুষজন, তারা হচ্ছে ওয়েস্ট পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে তাদের অধিকার আদায় করার জন্য, কিসের জন্যে? তাদের অধিকারের জন্যে একটা যুদ্ধের ঘোষণা দেয়, ফর সেলফ ডিফেন্স, অর্থাৎ তাদের নিজেদের আত্মরক্ষার জন্যে এবং তাদের অধিকার আদায়ের জন্যে ইস্ট পাকিস্তানের মানুষজন ওয়েস্ট পাকিস্তানি রুলারদের এগেনস্ট একটা যুদ্ধের ঘোষণা দেয়। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে দ্য রাইট অথরিটি, অর্থাৎ একটা যুদ্ধ যে আমি পরিচালনা করব, সেটা অবশ্যই একটা এমন একটা অথরিটির আন্ডারে হতে হবে যেই অথরিটির ওই যুদ্ধটা পরিচালনা করার রাইটস আছে। এ লেজিটিমেট অথরিটি, অর্থাৎ একটা ন্যায়সঙ্গত একটা অথরিটি বা কর্তৃপক্ষ সেখানে থাকতে হবে। লাইক এই গভর্নমেন্ট অর ইন্টারন্যাশনাল বডি শুড চুজ টু গো টু ওয়ার, অর্থাৎ আমার সরকার অথবা একটা আন্তর্জাতিক সংস্থা এখানে যুদ্ধে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দিতে হবে। অন 26 মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কে ছিলেন? The prime leader of Awami League, which got highest vote in the election of 1970, declared the independence of Bangladesh and told the people to resist if Pakistani army would attack. অর্থাৎ 26শে মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগের প্রাইম লিডার ছিলেন, তিনি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং সাথে এই ঘোষণাটাও দেন যে পাকিস্তানি আর্মি যদি অ্যাট্যাক করে সেক্ষেত্রে যাতে আমরা রেজিস্ট করি। রেজিস্ট মানে কি? রেজিস্ট মানে হচ্ছে প্রতিরক্ষা, অর্থাৎ তারা যদি আমাদের উপর আক্রমণ করে আমরা যাতে নিজেদের প্রতিরক্ষা করি। সো এটা এখন উনি যে এই যুদ্ধের ঘোষণাটা দিয়েছিলেন, উনি কে যে উনি যুদ্ধের ঘোষণা দিবেন? উনি ছিলেন আওয়ামী লীগের প্রাইম লিডার। আর আওয়ামী লীগ কোন দল? সেটা হচ্ছে 1970-এর নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া যেই দলটা সেটা, অর্থাৎ তাদের কিন্তু সরকার গঠনের অধিকার ছিল। তারা ইস্ট পাকিস্তানের মেজরিটি মানুষজনের ভোট পাওয়ার মাধ্যমে তারা কিন্তু সরকার গঠন করার কথা ছিল। তাদেরকে সরকার গঠন করতে দেওয়া না হলেও এই বাস্তবতা কিন্তু পরিবর্তন হয় না যে তারা কিন্তু এই দেশের মধ্যে একটা লেজিটিমেট অথরিটি ছিল, অর্থাৎ একটা যুদ্ধের ঘোষণা যে তারা দিবে সেই অথরিটি তাদের কাছে ছিল, কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। সো দ্য রাইট অথরিটির যেই কন্ডিশনটা আমাদের ছিল সেটা এখানে কার্যকর। এর পরের যেই পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের জাস্ট ইন্টেনশন, অর্থাৎ আমাদের ন্যায়সঙ্গত একটা কারণ এখানে দরকার।
The main goal of a just war should be to restore peace. The main goal of a just war should be to restore peace, protect human rights and fix the wrongs that caused the conflict. অর্থাৎ আমার একটা কনফ্লিক্ট যে অলরেডি দুইটা দেশের মধ্যে বা একটা দেশের মানুষের সাথে তার সরকারের আছে, সেই কনফ্লিক্টটাকে মানে সেই কনফ্লিক্টটাকে ফিক্স করা, আমাদের সাথে যে অন্যায়গুলো হয়েছে সেগুলা ঠিক করা, তারপরে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা, রিস্টোর পিস বা শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা, প্রোটেক্ট হিউম্যান রাইটস মানবাধিকার রক্ষা করা, এই জিনিসগুলো হচ্ছে আমার একটা ন্যায়সঙ্গত যুদ্ধের মেইন গোল হতে হবে। মেইন গোল বা প্রধান লক্ষ্য হতে হবে কি কি? শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা, তারপরে হিউম্যান রাইটস বা মানবাধিকার রক্ষা করা, তারপর হচ্ছে যেই কনফ্লিক্টটা অলরেডি আছে সেটাকে ফিক্স করা। It is not fair to go after aggressive or expansionist goals. অর্থাৎ আমার একটা আক্রমণাত্মক বা সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে আমার একটা যুদ্ধ শুরু করা উচিত না। অর্থাৎ আমার যুদ্ধটা যাতে এই জন্যে না হয় যে আমি একটা বড় দেশ, আমার পাশে একটা ছোট দেশ আছে, সেই ছোট দেশকে আমি বল প্রয়োগ করে নিজের দেশের অন্তর্ভুক্ত করে ফেললাম, বা কোনো একটা দুর্বল জনগোষ্ঠী আছে তাদেরকে আমি বল প্রয়োগ করে তাদের যেই সম্পদ আছে সেটা আমি কেড়ে নিলাম। এই ধরনের কোনো অ্যাগ্রেসিভ বা আগ্রাসী অথবা এক্সপ্যানশনিস্ট গোল বা আমার যেই রাষ্ট্র বা সাম্রাজ্যকে বিস্তীর্ণ করার যে লক্ষ্য, সেই ধরনের লক্ষ্য নিয়ে যাতে আমি কোনো একটা যুদ্ধ শুরু না করি। আমরা রিসেন্ট টাইমে কি দেখতে পাচ্ছি যে রাশিয়া হচ্ছে ইউক্রেনে এক্সপ্যানশনিস্ট একটা গোল নিয়ে হচ্ছে যুদ্ধ করছে, বা পৃথিবীর অনেক জায়গায় আসলে আমরা দেখতে পাই, লাইক চায়না, তারা হচ্ছে তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে দেখা যাচ্ছে তাইওয়ানের সাথে একটা যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা তাদের প্রায় সময় তৈরি হয়। সো এই ধরনের ওয়ারগুলো হচ্ছে আমার এক্সপ্যানশনিস্ট গোল যুক্ত ওয়ার। Though 57% of the total population of Pakistan lived in East Pakistan, the people of West Pakistan got more privilege than East Pakistani people in all aspects. অর্থাৎ আমার পাকিস্তানের বেশিরভাগ মানুষজন ইস্ট পাকিস্তানে থাকা সত্ত্বেও the people of West Pakistan got more privilege than the East Pakistani people in all aspects. অর্থাৎ আমার পশ্চিম পাকিস্তানের যে মানুষজন তারা হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষজনের থেকে বেশি প্রিভিলেজ বা সুবিধা ভোগ করতে থাকে ইন অল অ্যাসপেক্টস, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে। সো দ্য ইন্টেনশন, উদ্দেশ্য অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার ওয়াজ টু এনশিওর দ্য রাইটফুল রাইটস টু ফিক্স দ্য রংস অ্যান্ড মেক দ্য পিপল ফ্রি ফ্রম অল সোর্স অফ ডিসক্রিমিনেশন। এখানে শর্টস হবে না, এটা হচ্ছে শর্টস হবে, অল সোর্টস অফ ডিসক্রিমিনেশন। অর্থাৎ আমাদের এই যে বাংলাদেশের লিবারেশন ওয়ারটা, সেটার উদ্দেশ্য ছিল আমাদের যেই রাইটগুলো ছিল বা অধিকার সেটা এনশিওর করা, আর হচ্ছে যেই অন্যায়গুলো আমাদের সাথে হয়েছিল সেটাকে দূরীকরণ করা, আর আমাদের যেই মানুষজন ছিল তাদেরকে সব ধরনের বৈষম্য থেকে মুক্ত করা। এটা ছিল আমাদের এই যুদ্ধের যেই ইন্টেনশন সেটা আর কি। অর্থাৎ আমাদের যে পয়েন্টটা ছিল যে জাস্ট ইন্টেনশন, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এরপরে হচ্ছে আমাদের লাস্ট রিসোর্ট। লাস্ট রিসোর্ট বলতে কি বোঝায়? লাস্ট রিসোর্ট মানে হচ্ছে শেষ অবলম্বন, অর্থাৎ যে কোনো একটা যুদ্ধ যাতে আমাদের শেষ অবলম্বন হয়, আমরা যাতে কোনো একটা সামান্য ইস্যুতেই যাতে যুদ্ধে জড়ায় না যাই। আমাদের সব ধরনের সিভিল এবং পিসফুল অপশনস অবশ্যই ট্রাই করতে হবে, মানে অস্ত্র নিয়ে হামলা করার আগে। আমার কারোর সাথে একটা বাকবিতণ্ডা হলো বা কোনো একটা মতপার্থক্য হলো, এটার জেরে যদি আমি কারোর সাথে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে জড়ায় যাই, এটা কিন্তু মানে কোনো সেন্স মেক করে না। আমাকে ডেফিনেটলি আমার যেই সিভিল এবং পিসফুল অপশনগুলো আছে সেগুলো সবার আগে ট্রাই করতে হবে। আমার সবার আগে নেগোসিয়েশন করতে হবে, পরবর্তীতে হচ্ছে আমার দরকার হয় মানববন্ধন বা মিছিল, এই ধরনের কর্মসূচি করা যায়। তারপর হচ্ছে আমার ক্ষেত্র বিশেষে অসহযোগ আন্দোলন পর্যন্ত করা যায়, অর্থাৎ আমাদের দাবি যেগুলো আছে সেগুলো না মানা পর্যন্ত আমরা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করব না। সব কিছু অ্যাপ্লাই করার পরেও, সব শান্তিপূর্ণ অপশন অ্যাপ্লাই করার পরেও যদি আমাদের কোনো বেনিফিট না হয়, সেক্ষেত্রে আমরা যেই
অ্যাটাকিং ওয়েপন নিয়ে অ্যাটাক করা, সেই জিনিসটা আমরা করতে পারি। ওয়ার শুড অনলি বি ইউজড অ্যাজ এ লাস্ট অপশন, অর্থাৎ আমাদের যুদ্ধ যেন সবসময় আমাদের লাস্ট অপশন হয়, নট দ্য ফার্স্ট অপশন। দ্য আওয়ামী লীগ অ্যাচিভড অ্যাবসোলুট মেজরিটি ইন দ্য ন্যাশনাল অ্যান্ড প্রভিন্সিয়াল ইলেকশন, অর্থাৎ আমাদের আওয়ামী লীগ কী করেছে, ন্যাশনাল জাতীয় এবং প্রভিন্সিয়াল ইলেকশন, জাতীয় এবং প্রাদেশিক নির্বাচনে, প্রভিন্সিয়াল মানে হচ্ছে প্রাদেশিক, অর্থাৎ আমাদের পাকিস্তানে যে দুইটা প্রদেশ ছিল, ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান। সো ইস্ট পাকিস্তান ছিল একটা প্রভিন্স বা প্রদেশ, আর ওয়েস্ট পাকিস্তান ছিল একটা প্রভিন্স বা প্রদেশ। সো আমাদের ন্যাশনাল অর্থাৎ দুই পাকিস্তান মিলে যে যুদ্ধটা মানে ইলেকশনটা, সেই ন্যাশনাল ইলেকশনে এবং প্রভিন্সিয়াল অর্থাৎ প্রাদেশিক যে নির্বাচনগুলো, সেই দুইটাতেই হচ্ছে আওয়ামী লীগ অ্যাবসোলুট মেজরিটি অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, যেটা 1970 সালে হয়েছিল। দ্য জান্তা অফ পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের ওই সময়ের যে মিলিটারি গভর্নমেন্ট ছিল, স্টার্টেড হ্যাচিং প্লট, অর্থাৎ তারা কি করে, একটা ফাঁদ পাতা শুরু করে, ফাঁদ বা ফন্দি যেটাই বলা হয় না কেন, মানে তারা হচ্ছে আওয়ামী লীগকে পাওয়ার হ্যান্ড ওভার করতে রাজি ছিল না। দ্য জান্তা অফ পাকিস্তান স্টার্টেড হ্যাচিং প্লট নট টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগকে তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি হচ্ছিল না। বঙ্গবন্ধু দ্য লিডার অফ আওয়ামী লীগ রিকোয়েস্টেড দেম সো মেনি টাইমস, অর্থাৎ বঙ্গবন্ধু তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছিল যাতে তারা ন্যাশনাল অ্যাসেম্বলি ডাকে। ঠিক আছে, কে ডেকেছিল? বঙ্গবন্ধু দ্য লিডার অফ আওয়ামী লীগ তাদেরকে রিকোয়েস্ট করেছিল সো মেনি টাইমস টু কল ফর, কল্ড না, এটা হবে কল ফর দ্য সেশন অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলি সেশনটা ডাকার জন্য তিনি অনুরোধ করেছিলেন। বাট দে রিফিউজড, তারা মানা করে দেয়। সাডেনলি অন 25 মার্চ 1971, অর্থাৎ হঠাৎ করে 1971 সালে 25শে মার্চ, দ্য পাকিস্তানি আর্মি অ্যাট্যাকড দ্য ইনোসেন্ট বাংলাদেশিস অ্যান্ড স্টার্টেড জেনোসাইড, অর্থাৎ পাকিস্তানি আর্মি 25শে মার্চে আমাদের যে ইনোসেন্ট বাঙালিরা আছে তাদের উপর হামলা করে আর গণহত্যা বা জেনোসাইড শুরু করে। সো দ্য বাঙালিস হ্যাড নো আদার ওয়েজ বাট টু ফাইট ব্যাক ফর দেয়ার সেলফ ডিফেন্স ফর দেয়ার রাইটস, অর্থাৎ বাঙালিদের কাছে তখন এই ছাড়া আর কোনো অপশন বাকি ছিল না যে তারা তাদের আত্মরক্ষা করবে এবং তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করবে, ফাইট ব্যাক। ফাইট আর ফাইট ব্যাক এই দুইটা জিনিস কিন্তু এক না। ফাইট হচ্ছে আমি নিজে থেকে যে কারোর সাথে মারামারি করা, আর ফাইট ব্যাক হচ্ছে আমার উপর যখন কেউ হামলা করবে সেই জিনিসটাকে ট্যাকেল দেওয়া। সো পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রপোর্শনালিটি, অর্থাৎ আমার যেই ক্ষয়ক্ষতি আর লাভ সেটার অনুপাত। প্রপোর্শনালিটি মানে হচ্ছে অনুপাত, অর্থাৎ এই যে আমি যুদ্ধ করব, যুদ্ধ করতে গেলে ডেফিনেটলি আমার একটা ভালো জিনিস আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, বাট ক্ষতির যেই যে বিষয়টা সেটা আমার অবশ্যই আসবে। একটা যুদ্ধ আজ পর্যন্ত কখনো এমন হয় নাই যে কেউ যুদ্ধ করছে আর তার কোনো ক্ষতি হয়নি। মিনিমাম একটা মানুষ সেখানে রক্তপাতের হইলেও শিকার হবে। সো এই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যে আমার যুদ্ধের ভালো মন্দের অনুপাতটা, দ্য এক্সপেক্টেড গুড থিংস অ্যাবাউট দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধ থেকে আমি যেই ভালো জিনিস বা গুড থিংস এক্সপেক্ট করি শুড বি গ্রেটার দেন দ্য এক্সপেক্টেড ব্যাড থিংস, অর্থাৎ যুদ্ধে আমি ভালো যে জিনিসগুলো আশা করি সেটা আমার খারাপ জিনিসের চেয়ে বেশি হইতে হবে, অর্থাৎ গুড থিংসের পরিমাণটা আমার এক্সপেক্টেড গুড থিংসের পরিমাণটা আমার এক্সপেক্টেড ব্যাড থিংসের চেয়ে গ্রেটার বা বেশি হইতে হবে। ইটস মোরালি রং, এটা নৈতিকভাবে মানে ঠিক না, টু হার্ট পিপল আনফেয়ারলি, অর্থাৎ এমন একটা যুদ্ধ যেখানে আমি জানি যে আমি কোনো কিছু অর্জন করতে পারবো না কিন্তু আমার ক্ষতির পরিমাণটাই বেশি হবে, সেই জায়গায় মানুষকে আনফেয়ারলি বা অন্যায়ভাবে সাফার করতে দেওয়াটা আসলে উচিত না। ইটস মোরালি রং টু হার্ট পিপল আনফেয়ারলি। দ্য ফিয়ারলেস বাঙালিস ইভেন ডিডন্ট হেসিটেট টু গিভ টু লে ডাউন, এখানে লেড হবে না, এটা হচ্ছে লে ডাউন। দ্য ফিয়ারলেস বাঙালিস অর্থাৎ আমাদের সাহসী যে বাঙালি, ভয়ভীতিহীন বাঙালি, তারা হচ্ছে ডিডেন্ট হেসিটেট, তারা হচ্ছে হেসিটেট করেনি তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্যে, টু লে ডাউন দেয়ার লাইফস, তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্যে, ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির জন্যে তাদেরকে জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্যেও তারা দ্বিধাবোধ করেনি। ফর দ্য রিজন টু বি ফ্রি ফ্রম অল সোর্স অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড এক্সপ্লয়টেশন, অর্থাৎ সব ধরনের
ডিসক্রিমিনেশন বা বৈষম্য এবং এক্সপ্লয়টেশন বা শোষণ থেকে তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। এরপরে হচ্ছে আমার প্রবাবিলিটি অফ সাকসেস, অর্থাৎ সফল হওয়ার সম্ভাবনা। দেয়ার শুড বি এ গুড চান্স দ্যাট দ্য ওয়ার্স গোলস উইল বি মেট, অর্থাৎ আমার এই যুদ্ধের যে উদ্দেশ্যগুলা বা লক্ষ্যগুলা সেগুলা অর্জিত হওয়ার একটা ভালো চান্স থাকতে হবে। দেয়ার শুড বি এ গুড চান্স দ্যাট দ্য ওয়ার্স গোলস, যুদ্ধের যেই গোলগুলো আছে উইল বি মেট, অর্থাৎ এই যুদ্ধের যেই মূল লক্ষ্যগুলো আছে সেগুলো যাতে আমার অর্জিত হওয়ার একটা ভালো চান্স থাকে। ইটস আনফেয়ার টু ফাইট এ পয়েন্টলেস ওয়ার, অর্থাৎ একটা ভিত্তিহীন যুদ্ধ ফাইট করা এটা হচ্ছে খুবই আনফেয়ার, অর্থাৎ এটা কোনোভাবেই কাম্য নয় যে আমি এতগুলা মানুষের জীবনকে রিস্কের মধ্যে ফেলে দিব, এতগুলা জানমালে ক্ষতি আমি ফেস করব, যেই যুদ্ধের আসলে কোনো আউটকামই নেই, যেই যুদ্ধের আসলে কোনো সম্ভাবনা নেই যে এখান থেকে আমি কোনো একটা কিছু লাভ করব। দ্যাট কজেস নিডলেস পেইন, যে জিনিসটা আমার মানে অপ্রয়োজনীয় ক্ষতি সাধন করে। দো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার, যদিও যুদ্ধের শুরুতে the military strength of the East Pakistani people was not enough compared with the West Pakistani army, অর্থাৎ আমাদের ওয়েস্ট পাকিস্তানি আর্মির যে মিলিটারি স্ট্রেংথ বা মিলিটারি পাওয়ার সেটার তুলনায় আমার ইস্ট পাকিস্তানি মানুষের বা মুক্তিযোদ্ধাদের মিলিটারি স্ট্রেংথ সেটা কিছুই ছিল না। বাট দে হ্যাড দ্য মেন্টাল স্ট্রেংথ টু পার্টিসিপেট ইন এ ওয়ার, কিন্তু এ সত্ত্বেও তাদের যে মানসিক শক্তি যুদ্ধ করার জন্যে সেটা হচ্ছে এনাফ ছিল একটা যুদ্ধে নেমে যাওয়ার জন্যে। আফটার রিসিভিং মিলিটারি ট্রেনিং ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে মিলিটারি ট্রেনিং পাওয়ার পরে দে কেম টু দ্য কান্ট্রি অ্যান্ড পার্টিসিপেটেড ইন আর্মড ওয়ারফেয়ার, অর্থাৎ তারা ইন্ডিয়াতে ট্রেনিং পাওয়ার পরে দেশে ফিরে আসে এবং আমাদের যেই সশস্ত্র যুদ্ধ সেটাতে ঝাঁপিয়ে পড়ে। দেয়ারফোর দ্য রিজনস ডিসকাসড ক্লিয়ারলি শোজ আস দ্যাট দ্য ওয়ার অফ বাংলাদেশেস লিবারেশন ওয়াজ এথিক্যাল অ্যান্ড জাস্ট, অর্থাৎ আমাদের উপরের যে রিজনগুলা সেগুলো থেকে আমরা ক্লিয়ারলি ধারণা পাই যে আমাদের বাংলাদেশের যে লিবারেশন ওয়ার ছিল সেটা হচ্ছে এথিক্যাল অথবা জাস্ট ছিল। এখানে অ্যান্ড হবে না, এটা হবে অর, কারণ আমার যে কোনো একটা জিজ্ঞেস করবে হয় এথিক্যাল অথবা জাস্ট, এথিক্যাল অর জাস্ট। সো আমার কোয়েশ্চেনে যদি জাস্ট থাকে সেক্ষেত্রে আবার এথিক্যালের পরিবর্তে শুধু জাস্ট হবে, আর যদি এথিক্যাল বলে সেক্ষেত্রে জাস্টের পরিবর্তে ওয়াজ এথিক্যাল হবে, এই আর কি। সো আশা করি আমাদের আজকের এই পার্টের যে ডিসকাশনটা সেটা বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। এই ভিডিওটা দেখার পরে যদি আমরা নিজেরা ভালোভাবে পিডিএফটা একটু পড়ে যাই সেক্ষেত্রে হয়তোবা মনে রাখতে তেমন কোনো কষ্ট হওয়ার কথা না। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ পরের পার্টে।